হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোমান্স ইন দ্য হাউস এপিসোড 9। এপিসোডের শুরুতে দেখি মিরে ও তার মায়ের মধ্যে ফাইনালি সব কিছু ঠিক হয়ে যায়। তারা স্বাভাবিকভাবেই কথা বলে, কিন্তু মিরে অফিসে বেরিয়ে গেলে গিয়ুমকে যেন কোনো কারণে চিন্তায় মনে হয়। মিরের জন্য পিয়ং তার বাড়ির বাইরে অপেক্ষা করছিল। কাপেল হিসেবে আজ তাদের ফার্স্ট দিন ছিল। দুজনের মুখ দিয়ে লজ্জায় তেমন কথাই বেরোয় না। মিরের কথাই শুনি প্রতিদিন তার সাথে দেখা হলেও আজ কেন মনে হচ্ছে নতুনভাবে তাকে আজ প্রথম দেখছি। পিয়ং মিরে ডেট করে, অফিসে একসাথে লিখতে যায়, নানান স্টাইলে ফটো তোলে, একসাথে নুডলস খেতে খেতে ইভিনিং এনজয় করে, কনসার্ট দেখতে যায়। এভাবেই লাভিডাবি মুহূর্তের সঙ্গে অনেকগুলো দিন পেরিয়ে যায়। একদিন হঠাৎ মিরে বাড়ি ফিরে দেখে দরজার পাসওয়ার্ড দিলেও সেটা ভুল দেখাচ্ছে। তার মাকে ডাকে, কিন্তু কেউ দরজা খোলে না। শেষে তার মাকে ফোন করলে সে বলে একটা অ্যাড্রেস মেসেজ করছি, সেখানে চলে আয়। মিরে সেখানে পৌঁছলে তার মা দরজা খোলে। ভেতরে ঢুকে রুম দেখেই সে ঘাবড়ে যায়। তার সমস্ত রুমের জিনিসপত্র সেখানে সাজানো রয়েছে, ঠিক তার রুমের মতো। গিয়ুম বলে, এটা আজ থেকে তোর ঘর। মিরে অবাক হয়ে বলে, কি, কেন, কি বলছো এসব? গিয়ুম বলে, প্রথম মাসের টাকাটা আমি দিয়ে দিয়েছি, পরের থেকে তুই দিবি। মিরে বলে, এখনো কি তোমার রাগ কমেনি? গিয়ুম বলে, আমি রেগে নেই, আজ থেকে তুই নিজেই নিজের মালিক। মিরের মাথা যেন কাজ করে না। গিয়ুম বেরিয়ে চলে এলে মিরে তার পেছনে দৌড়ে এসে বলে, মা দাঁড়াও, কেন আমাকে লাথি মেরে বার করে দিলে? গিয়ুম বলে, এরকম কিছুই নয়। মিরে বলে, এত রাতে এগুলো করা দরকার ছিল? গিয়ুম বলে, আগের থেকে বললে কি তুই মেনে নিতিস? মিরে বলে, আমার সাথে এগুলো কেন করছো? গিয়ুম বলে, তুই আজ থেকে ফ্যামিলির হেড নস, আজ থেকে তুই নিজের মতো বাঁচবি। আমি চাই না সারা জীবন তুই আমাদের জন্য করেই যা, নিজের কথা ভাববি না। এটা হতে পারে না, এটা তোর জন্য ভালো নয়, তাই তোর ভালো যেটা হয় সেটাই করেছি। মিরে বলে, আমি মানি না, আমি এক্ষুনি বাড়ি যাব। গিয়ুম চেঁচিয়ে বলে, আমি এবার নিজের মতো বাঁচতে চাই, তাই আমাকে নিজের মতো বাঁচতে দে, আর নিজেও নিজের মতো বাঁচ। এটা বলেই গিয়ুম চলে যায়। মিরে তাকে ডাকলেও গিয়ুম শোনে না। গিয়ুম গিয়ে রাস্তার এক অন্ধকার কোণে নিচে বসে পড়ে কান্না করে। মুজিন এসে তাকে হাত দিলে সে উঠে দাঁড়ায়। মুজিন বলে, আমাদের মেয়ে খুব স্মার্ট, সব কিছুই ও ম্যানেজ করে নেবে। গিয়ুম তবুও কেঁদেই যায়। মুজিন বলে, তুমি সত্যি ঠিক আছো তো? গিয়ুম বলে, আমি ভিলেনের মতো কাজ করলাম বলো, কিন্তু আমি যে ওর সব ভালোর জন্যই করলাম। মুজিন বলে, ঠিক করেছো, সব কিছুই ঠিক করেছো। গিয়ুমকে শান্ত করলেও গিয়ুম জোরে জোরে চিৎকার করে কান্না করে যায়। পিয়ং তার বাড়িতে এসে দেখে শিও তার বাড়িতে বসে রয়েছে। শিও বলে, বাড়িতে একটা খাবার টেবিলও নেই কেন? তোর কাজের জায়গার কি করবি? পিয়ং বলে, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফিরে যাব। শিও বলে, সেটা কোথায়? পিয়ং বলে, এরকম করলে কিন্তু আমি অনেক দূরে চলে যাব, আমাকে খুঁজেও পাবে না। শিও তারও একটা পিয়ংয়ের ফটো দেখে, দেয়ালে টাঙানো রয়েছে। পিয়ং বলে, দেওয়ালে অনেক ফাঁকা জায়গা, তাই লাগিয়ে রেখেছি। শিও বলে, আমরা ঠিক করেছিলাম আমরা সাইকেলে করে পুরো দেশ ঘুরবো, আমি শিও থেকে রিটায়ার হওয়ার পর যাব। তুই কি ভাবিস আমি এই সব লোভের জন্য করছি? পিয়ং বলে, তা নয় তো কি? শিও বলে, তাইকুন্ডু থেকে রিটায়ার হওয়ার পর তোর মনের অবস্থা আমি জানি, তাই তো তোকে কাজের মধ্যে রাখার চেষ্টা করি। বাবা হয়ে আমি তোর কষ্টগুলো যে দেখতে পাচ্ছি না। পরদিন সকালে মিরের ঘুম ভাঙতেই তার ভাই ও আন্টি তাকে ফোন করে তার একা থাকার এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করলে সে বলে, গেট লস। পিয়ং ও তাইকুন্ডু প্র্যাকটিস করতে করতে তার বাবার কথা চিন্তা করে, লাস্ট বার আমার কথা তোকে শুনতেই হবে, 3 মাস অফিসে ইন্টার্ন হয়ে তোকে কাজ করতেই হবে, যদি না করিস তবে মিরেকে ডাইরেক্ট আমার আন্ডারে নিয়ে কাজ করাবো। 3 মাস কাজ করার পর যদি তোর মনে হয় সেটা তোর ঠিক লাগছে না, তখন তুই ছেড়ে দিবি, কিন্তু 3 মাস তোকে অফিসে আসতেই হবে। এদিকে মিরেও রাগ কমাতে পিয়ংয়ের কাছে আসে কার্ডবোর্ড ভাঙতে। একের পর এক সমস্ত কার্ডবোর্ড ভেঙে ফেলে। তারপর আরও চাইলে পিয়ং বলে, আর নেই, সব শেষ তো করেই দিয়েছো, এবার আমার হাত আছে, এখানেই মারতে পারো। পিয়ং ও মিরে নিচে বসলে মিরে জল খায়। পিয়ং বলে, তোমার মা যা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছে। মিরে জলের বোতলটা এত জোরে মোড়ায় তার আওয়াজে পিয়ংয়ের মুখটা দেখবার মতো ছিল। মিরে বলে, রেডিকুলাস, আমার জন্য? আমি কি চেয়েছি? আমি কি এটা করতে চাই? পিয়ং বলে, তুমি কি বাড়ি ফিরে যাবে? মিরে বলে, একদম নয়, সবাইকে দেখিয়ে দেব আমিও সব কিছু একাই ম্যানেজ করতে পারি। গিয়ুম একা বসে স্যাড হলে মুজিন তার কাছে আসে ছাদের সমস্ত সবজি তুলে নিয়ে। গিয়ুমের জন্য রান্না করে তাকে খাইয়ে দেয়। খাওয়া হলে দুজনে একা থাকলে মুজিন বলে, চিন্তা করলে তুমি কি করতে চাও? গিয়ুম বলে, কিচ্ছু করতে চাই না, এতদিন তো দৌড়েই গেছি, কবে রিল্যাক্স করেছি আমার মনেই নেই। মুজিন টেবিলটা পা দিয়ে সরিয়ে নিচে শুয়ে পড়ে বলে, চলো আমরা অলস গরু হয়ে যাই। নিজের হাতটা দিয়ে বলে, এখানে শোও। গিয়ুম তার হাতটা সরিয়ে বলে, দরকার নেই, বালিশ আছে। গিয়ুম বলে, তুমি কিছু করতে চাও না? মুজিন বলে, হ্যাঁ আছে তো, গিয়ুমের জন্য রান্না করা, বাসন ধোয়া, গিয়ুমকে শোয়ানো, খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, যেখানে গিয়ুম যেতে চায় সেখানে গিয়ুমকে নিয়ে যাওয়া। গিয়ুম বলে, ইস কি চিজি। মুজিন আবার বলে, এবার কিন্তু আমি এবার ভালো বাবাও হতে চাই।
জিংয়ের এডিটার তাকে ফোন করে করে তার মাথা খাচ্ছিল নেক্সট এপিসোড দেওয়ার জন্য, কিন্তু জিংয়ের মাথা তো খারাপই ছিল মুজিনকে নিয়ে। সে ভাবে পুরনো ওনারকে ঠকিয়ে বুঝি মুজিন মেরে ফেলে তার সমস্ত ভিলা নিয়ে নিয়েছে। তখনই পেছন থেকে মিস্টার হুয়াং তার নাতিকে নিয়ে আসে, জিংকে নিয়ে যায় তার সাথে। জিং মিস্টার হুয়াংকে জিজ্ঞাসা করে যায় মুজিনকে কতদিন ধরে চেনেন, কি করে বড়লোক হয়েছে, কি করতো আগে। শেষে বলে যদি মনে করুন ফ্রড করেছে কারুর সাথে, মনে করুন আমাদের পুরনো ওনারকেই ফ্রড করে ঠকিয়ে সব নিয়ে নিয়েছে। মিস্টার হুয়াং বলে বাস হ্যাঁ অনেক হয়েছে, উনি আমাদের ভিলার মালিক, আমরা ভাড়া থাকি, এসব ছড়াবেন না, বাজে কথা। আর মুজিনকে নিয়ে আপনার পাগল নোবেলের বইগুলো লেখা বন্ধ করুন তো। পুরনো ওনারের মেয়ে তার বাবার অন্য ফ্রেন্ডসদের সাথে দেখা করে ড্রাগন ইনভেস্টমেন্টের কাগজটা তাদের দেখিয়ে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা বলে আমাদেরও টাকা দিতে বলেছিল, আমাদের কাছে টাকা ছিল না তাই দিইনি। মেয়েটি মুজিনো গিওলের নাম বললে তারা বলে নামটা ঠিক মনে পড়ছে না। মেয়েটি বেসবল প্লেয়ার ছিল মুজিন ড্রাগন টিমের, আর একটা ড্রাগন ইনভেস্টমেন্টের কাগজ, দুটো মিলিয়ে ভাবে তাহলে কি আমার বাবাকে ঠকিয়ে মুজিন ফ্রড করে ভিলাটা কিনেছে। গিওল হেঁটে আসছিল, জিয়ং তাকে দেখে দৌড়ে তার কাছে যেতে যাবে, দৌড়ে যেতে গিয়ে ধপাস করে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। গিওল তাড়াতাড়ি গিয়ে তাকে তোলে। গিওল তাকে আগের টাকাটা ফেরত দিতে গেলে জিয়ং বলে দরকার নেই। পেট গুড়গুড়ের আওয়াজ এলে জিয়ং বলে চলুন, খুব খিদে পেয়েছে, দেখুন দৌড়াতে গিয়ে কেমন খিদের জ্বালায় নিচে পড়ে গেলাম। সত্যি এই আওয়াজটা আসছিল অ্যাকচুয়ালি গিওলের পেট থেকে। গিওল খাবার খেতে গিয়ে জিজ্ঞাসা করে আমার সাথে কেন খাবার খেতে চাইছিলেন। জিয়ং ডাইরেক্টলি তাকে বলে আপনার ওপর আমার ইন্টারেস্ট আছে তাই। গিওল বলে আমি 2 মেয়ের বাবা। জিয়ং বলে এটা তো এই বয়সে স্বাভাবিক, কিন্তু আপনি তো সিঙ্গেল তাই না। গিওল বলে মুজিন বলেছে। সে বলে না, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি কত লোনলি, ঠিক আমার মতো। পরে আমরা এভাবেই খাবার খেতে পারি, আমি ট্রিট দেব। গিওলের রাগ হয়ে যায়, সে বলে দরকার নেই, আমি আমার খাবারের টাকা নিজেই দিতে পারবো। পিয়ং মিরেকে মলে নিয়ে আসে তার নতুন বাড়ির জন্য শপিং করাতে। মিরের সমস্ত ভুলভাল জিনিস কিনতে থাকলে পিয়ং বলে বোঝা যাচ্ছে তুমি বাইরে একজন আর্মির ক্যাপ্টেন আর বাড়িতে একজন প্রিন্সেস। মিরে লজ্জা পেয়ে যায়। পিয়ং তাকে বাড়ি পৌঁছে দিয়ে 2টো স্লিপার দেয়। মিরে তাকে 2টো কেন জিজ্ঞাসা করলে সে বলে তোমার মাও আসতে পারে, আর কখনো কখনো তোমার তো বয়ফ্রেন্ডও আসতে পারে। এটা শুনে মিরে হাসে। পিয়ং তাকে বাই করে চলে যায়। মিরে তার বাড়ির সমস্ত জিনিস ঠিক করছিল, একটা কাগজ নিচে পড়ে যায়। সেই কাগজটা কি আছে সেটা আমরা পরে জানতে পারবো। সে লুকিয়ে এসে দূর থেকে তার মাকে দেখে, আবার তার বাবা এসে তার মাকে হেল্প করে দেয় সমস্ত কাজে। এবার মেডেলকেও তার বাবা পটিয়ে নিয়েছে, এটা দেখে সে রাগে সেখান থেকে চলে যায়। মিরে একা বসে ড্রিঙ্ক করলে তার বাবা সেখানে চলে আসে। মিরে বলে তোমার এবারে কনফিডেন্স আছে মাকে সামলানোর, মাকে খুশি রাখতে পারবে তো। মুজিন বলে একদমই নেই, কোনো প্রমিসই তো আমি রাখতে পারিনি, তাই এইবারে চাই গিউম নিজের খুশিটা নিজে বেছে নিক, কেবল আমি ওর পাশে থাকতে চাই। এবার তুই নিজের মতো বাঁচ। মিরে বলে তোমরা কি ভাবো আমি কষ্ট পেয়েছি? এতদিন আমি যা করেছি সবেতেই আমি কষ্ট পেয়েছি? এই সমস্ত কিছু বলে সে উঠে চলে যেতে গিয়ে আবার পিছন ফিরে বলে আমার মায়ের সাথে কি আবার বিয়ে করতে চাও? মুজিন কিছু বলার আগে আবার বলে স্টপ স্টপ, আমি শুনতে চাই না, এবার আমি কিচ্ছু শুনতে চাই না। কাং এসে মুজিনকে বলে আমরা ভেবেছিলাম আপনি এই ভিলাটা কিনেছেন আপনার ফ্যামিলির সাথে একসাথে থাকার জন্য, কিন্তু এগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, সবাই কেন আলাদা আলাদা এত। মুজিন বলে আমি কেবল ওদের পাশেই থাকতে চাই, সব ডিসিশনে ওদের সঙ্গেই চলতে চাই। পিয়ং তার তাইকুন্ডো শেখা বাচ্চাদের ভ্যানে তোলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আর সেখানেই দেখে গিউম সেখান দিয়ে যাচ্ছে। পিয়ং তাকে গাড়িতে বসতে বলে, তাকেও সে বাড়িতে নামিয়ে দেবে বলে। একটি বাচ্চা পিয়ংকে বলে আমি কাল থেকে আসতে পারবো না। পিয়ং বুঝে যায় তার টাকার সমস্যা হয়েছে, তাই সে কথা বলছে। পিয়ং তাকে ফ্রিতে শেখাবো বললেও অভিমানী বাচ্চাটা টাকা না দিয়ে ফ্রিতে শিখতে রাজি হয় না। গিউম তাকে বলে তুমি স্কলারশিপ জিতেছো, যারা ভালো খেলে মেডেল জেতে তাদের ফ্রিতে শেখানো হয়। বাচ্চাটি এই কথায় তখন রাজি হয়ে যায়। পিয়ং ও গিউম দুজনেই খুশি হয়। বাচ্চাটিকে ঘরে নামিয়ে দিয়ে আবার গাড়িতে ফিরে এলে গিউম তাকে বলে মিরেও বাচ্চাতে অনেক কষ্ট করেছে, টাকার অভাবে নিজের ভালো লাগা জিনিসগুলো কখনো আমাকে বলেনি। তবে তুমি বেশি ফ্রিতেও শেখাতে যেও না, না হলে তোমার তাইকুন্ডো ক্লাসটাও বন্ধ হয়ে যাবে। আমার মেয়েকে প্রিন্সেসের মতো মানুষ করতে পারিনি, প্রমিস করো আমার মেয়েকে কখনো নিচু করবে না। পিয়ংও বলে মিরে খুব স্ট্রং এবং কুল, ওর থেকে আমি অনেক কিছু শিখতে পাই বলেই তো ওকে আমার এত ভালো লাগে, তাই আমি প্রমিস করছি ওকে কখনো ডাউন করব না। পিয়ং মিরে একসাথে থাকলে পিয়ং জোর করলে মিরে বলতে বাধ্য হয় তার ছোটবেলায় কি করতে ইচ্ছে করত। এবার তারা একসাথে আইস স্কেটিংয়ে যায়। মিরে বলে খুব পছন্দের ছিল, ঘরের সিচুয়েশনের জন্য শিখতে পারিনি। পিয়ং টিস করে বলে
তবে চলো আমাকে রেস্ট করে আমাকে হারিয়ে দেখাও। এবার এরা দুজনে খুবই ফান ও মাস্তি করে। মুজিন হিয়নজেকে বলে ও বোঝায় যাতে সে প্রথমে কলেজটা কমপ্লিট করে, কিন্তু হিয়নজে ব্যবসা করবে বলে জিদ করে বসে থাকে। বাবার কাছে টাকা চায়। মুজিন বলে প্রথমে যোগ্য হলে তারপর আমি টাকা দেব, কিন্তু হিয়নজে রেগে যায়, বলে বাবা তাহলে তুমি কি করে এত বড় লোক হলে। মিরি ও পিয়ং লাঞ্চে একসাথে রেস্টুরেন্টে ঢোকার জন্য দাঁড়িয়ে থাকলে পেছন থেকে অফিসের কলিগরাও চলে আসে, ফলে এরা একসাথে লাঞ্চ করতে বাধ্য হয়। অফিসের কলিগরা তো বারবার মিরি ও পিয়ংকে একসাথে কেন জিজ্ঞাসা করে যায়। একটি মেয়ে অনবরত পিয়ংয়ের ওপর ফ্ল্যাট করে যায়। অফিসের বস তো মিরেকে আবার তার বিয়ে ও বাড়ি নিয়ে জিজ্ঞাসা করে যায়। তারপরে আবার পিয়ংয়ের পার্ট টাইম সিকিউরিটির জবের পেছনে পড়ে যায়। সকলে তাকে বেশি কথা বলার জন্য চুপ করতে বললেও সে চুপ করে না, এক টানা বকবক করেই যায়। লাঞ্চ করে রাস্তা দিয়ে গেলে মেয়েটি পিয়ংয়ের সাথে তো ফ্ল্যাট করে যায়, কিন্তু পিয়ং ও মিরে একে অপরের সাথে সকলের মাঝে মেসেজে কথা বলে যায়। এদের পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে গেলে বস বলে আমাদের দেশে এখনো এই মোটরসাইকেল কেউ চড়ে। মিরে দেখে বাইক থেকে নামছে তার মা বাবা। মুজিন গিউমের চুল ঠিক করে দেয় আর কথা বলতে বলতে গিউম মাথা ঘুরিয়ে দেখে মিরে ও তার কলিগ একসাথে দাঁড়িয়ে আছে এবং তাদের দিকেই দেখছে। মুজিনকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ও থ্যাংক ইউ, আমাকে এত তাড়াতাড়ি পৌঁছে দিলেন। মুজিন প্রথমে বোঝে না কি হচ্ছে, তারপরে দেখে ঘাবড়ে যায়। গিউম তাকে টাকা দিয়ে বলে থ্যাংক ইউ ফর ইয়োর সার্ভিস, এখন যান টাটা, হ্যাঁ পরে আবার দরকার পড়লে আপনাকে ডাকবো। মুজিনও তাড়াতাড়ি টাকা নিয়ে সেখান থেকে যেতে থাকে। বস বলে তোমার মা দারুণ অ্যাক্ট্রেস, ওনার কি ড্রিম ছিল অ্যাক্ট্রেস হওয়ার। পুরনো ওনারের মেয়ে মলের বাইরে মিরেকে ডেকে বলে ভালো লাগছে তোমার বাবা এত বড় লোক হয়ে গেছে যে অন্যকে কাঁদিয়েছে। এটা বলে সে চলে যায়। মিরে তার কথাগুলো তার বাবাকে বলবে কিনা ফোন করতে গিয়েও আর বলতে পারে না। মিরের সিনিয়র দিদিটির ওপর দায়িত্ব পড়ে একজন অনলাইন শপিংয়ের জন্য মিডিল এজ মহিলার দরকার, যে টিভিতে মলের হয়ে কাজ করতে পারবে, মডেল হতে পারবে। তখনই তার নজরে পড়ে মিরের মা গিউমের দিকে। তার কাছে এসে সমস্ত কথা বলে। গিউম তো প্রথমে না করে যায়, কিন্তু মেয়েটিও তাকে ছাড়ে না, তার তারিফ করে যায়। শেষে বলে আপনি কিন্তু অনেক টাকাই পাবেন, একবার ভেবে দেখুন। গিউম চিন্তায় পড়ে যায়, সে করবে কি করবে না এই নিয়ে সে চিন্তা করতেই থাকে কাজ করতে করতে। মিরে মলে ইন্সপেকশনে এলে তার মায়ের সাথে কাজের কথাই বলে যায়। গিউম জিজ্ঞাসা করলেও সে বলে আমাকে বার করে দিয়ে তোমার তো সব চিন্তা চলে গেছে তাই না, তুমি তো খুব ভালো আছো। গিউম বলে তুই জানিস না এই ডিসিশনটা নিতে আমার কত কষ্ট হয়েছে। মিরে বাড়ি ফিরে দেখে পিয়ং তার জন্য একটা সাইকেল গিফট করেছে আর নোটে লিখেছে এখন থেকে তুমি সাইকেলে অফিস যেতে পারবে আমার সাথে। রুমে ঢুকে বলে এটা বাড়ি না কাবারখানা কিছুই বুঝতে পারছি না। সে সব কিছু পরিষ্কার করতে থাকে আর তার কথাই শুনি। জানতাম না মানুষের মাথা থেকে এত চুল ঝরে পড়ে, বাসন ধোবার পর সিঙ্কে এত খাবার জমে থাকে, বাথরুম এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এতদিন এইসব নোটিশই করিনি মা কিভাবে পারফেক্টলি এইসব সামলে নিয়েছে। শেষে হাঁপিয়ে গিয়ে বলে পরে করব কাজ, এখন আমি খেয়ে নিই, কিন্তু তার খাবারেও মন বসে না। ঘরের একটা কোণ থেকে একটা চিঠি খুঁজে পায়, সেটা পড়তে থাকে, যেটাতে তার মা আগের থেকেই তাকে সমস্ত টিপ দিয়ে রেখেছিল কিভাবে সব কিছু সামলাতে হবে। শেষে লিখেছে আমার ওপর রাগ করিস না, এই বাড়িটা তোর বাড়ি, তবে আর এইখানটা তোকে সামলাতে হবে না। তোর যখনই দরকার তুই সব সময় তোর মায়ের কাছে আসবি। গিউ মিরের খালি রুমে ঢুকে নিচে বসে পড়ে কান্না করে। মিরেও সেখানে চলে আসে। মাকে বলে আজ আমার খুব কান্না পাচ্ছে, তাই এসেছি। মা মেয়ে একসাথে রাতে থাকলে মিরে বলে তুমি এত বছর কত কষ্ট করেছো, ভাবতাম আমি তোমাদের সামলাচ্ছি, কিন্তু আমার ধারণা একদম ভুল। তুমি আমাদের কতটা যত্ন করে মানুষ করেছো সেটা দেখতেই পাইনি। মা তোমায় ছাড়া আমরা যে চলতেই পারি না। আমি তোমার মতোই ওয়ান্ডারম্যান হতে চাই। গিউম তার মেয়েকে তার কোলে টেনে নেয়। মুজিন গিওলকে ফোন করে বলে মনে হচ্ছে মেয়েটি সবকিছু জেনে গিয়েছে, এবার কি করব। গিওল বলে আমাকে কেন জিজ্ঞাসা করছিস, এবার নিজের ব্যাপারটা নিজে বুঝে নে। মিরে তো খুশিতে গান শুনতে শুনতে গাড়িতে করে অফিসে যেতে থাকে। অফিসে পৌঁছে কাজের মধ্যে ব্যস্ত থাকে। শিও সেখানে আসে আর তার সাথে আসে পিয়ং। মিরে দেখে অবাক হয়। বস তাড়াতাড়ি উঠে গিয়ে স্যারকে বলে স্যার আপনি কেন আসতে গেলেন, আমাকে ডেকে নিতেন। শিও বলে আমার একজনকে আপনার এখানে জয়েন করাতে হবে। বস বলে একদম, কে বলুন স্যার। শিও পিয়ংয়ের কাঁধে হাত রেখে বলে আমার ছেলে। এই কথায় পিয়ং, অফিসের সকলে, মিরে ও প্রত্যেকজনই হাঁ হয়ে রয়ে যায়। শিও বলে আমার ছেলে নিজ থেকে কাজ শিখবে, তাই ওর মেন্টর হবে মিস মিরে। এই কথায় সকলের মধ্যে একটা অকওয়ার্ড পরিস্থিতি শুরু হয়। কথার গুঞ্জনে গোটা অফিস ভরে যায়। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। একজন শিও বাবা তার ছেলেরই গার্লফ্রেন্ডকে তার ছেলেরই মেন্টর করলে কি হবে তা আমরা এপিসোড 10-এ জানতে পারবো। তার জন্য স্টে কানেক্টেড।